মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় সুপ্রিয়া দেবী বলেছেন, তার সঙ্গে আমি 20টা বছর ঘর করেছি। তার মধ্যে শেষের 17টা বছর এক ছাদের তলায়। প্রথম 3টে বছর ছিল আমাদের মেলামেশার। উত্তম যখন পাকাপাকিভাবে আমার কাছে চলে আসে তখন থেকে ওকে ঘিরেই আমার সমস্ত ভাবনা, সব স্বপ্ন, সব চিন্তা। ওকে ছাড়া অন্য কিছু আমি ভাবতেই পারতাম না। ওর একাকিত্ব বলতে যেটা আমি বুঝি সেটা হতো কোনো কোনো সময় কাজের উত্তেজনাময় মুহূর্তে, যেমন হয়েছিল ছোটে সি মুলাকাত তৈরি হওয়ার সময়। ছবির প্রায় সব চিন্তাই ছিল তার একার, সব কাজটাই তাকে একা একা করতে হয়েছে। তখন কাজে কনসেন্ট্রেট করতে গিয়ে অবশ্যই উত্তম কুমারকে একা লাগতো। হিন্দি উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, ডায়লগের মধ্যে উর্দু শব্দ এলে সেটা কিভাবে সুন্দর করে উচ্চারণ করা যায় সেদিকে সর্বদা নজর থাকতো তার। তারপর ছিল গান। যেসব গানে লিপ মেলানোর কথা সেগুলো নিজেই হারমোনিয়ামে তুলে নিত। তখন তো ক্যাসেট বেরোয়নি। গানের স্পুল নিয়ে গেলে নিজে ঘন্টার পর ঘন্টা বসে সেগুলো নিজের গলায় গাইতো। আমি তো ওর মতো অত সুন্দর আর পারফেকশনে গানে লিপ মেলাতেই কাউকে দেখিনি, হিন্দি বাংলা কোথাও না। আমার মনে হয় সম্পূর্ণ মন প্রাণ দিয়ে উত্তম যখন এই কাজগুলো করতো তখন সে একা। আমিও চাইতাম না ওই সময়গুলোতে তাকে ডিস্টার্ব করতে। আরও একটা সময় ছিল যখন সে নিজে গান গাইতো, গীতবিতান খুলে কিংবা স্বরলিপি নিয়ে বসে 2-2.5 ঘন্টা একটানা গান গেয়ে যেত উত্তম কুমার। কোনো দিকে নজর থাকতো না তার, একেবারে যেন নিজের মধ্যে ডুবে যেত। এই সময়টাতেও বুঝতে পারতাম সে বেশ একা। আমিও তাই বড় একটা ডিস্টার্ব করতাম না তাকে। এই সব মুহূর্ত এবং সময়গুলোকে কি উত্তম কুমারের একাকিত্ব বলা যাবে জানি না। তবে ওর সঙ্গে কিন্তু আমার সংসারটা ছিল ভরভরন্ত। একটা কথা কি, উত্তম কুমার ছিল দারুণ দায়িত্বপূর্ণ স্বামী। এত দায়িত্বপূর্ণ ভাবা যায় না। সব খবর রাখতো, সোমার স্কুলে ঠিক সময় টাকা পাঠানো হয়েছে কিনা, ও বাড়িতে মানে বড় গিন্নিকে সেই সংসারে টাকা পাঠানো হয়েছে কিনা, তার মাকে টাকা পাঠানো হয়েছে কিনা। নিজের অত ব্যস্ততার মধ্যেও সংসারের সব দিকে সযত্ন নজর ছিল উত্তম কুমারের। তার মতন ব্যস্ত আর কাজের মানুষের তো চিন্তার অভাব ছিল না। ছবি প্রযোজনা করলে তা নিয়ে চিন্তা, নতুন প্রযোজক এলে সে কতটা কি করতে পারবে না পারবে সেটা নিয়ে চিন্তা, প্রযোজককে পরিবেশকের কাছে নিয়ে যাওয়া, টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া, অন্তহীন চিন্তা ছিল উত্তম কুমারের। এমন একটা মানুষ একটু একা হতে চাইতেই পারেন। আর একাকিত্ব বলতে যদি কারো মনে হয় ওর আশেপাশে আপনজন বলতে কেউ ছিল না, আমি বড় একা, এই ফিলিংস কিন্তু আমি উত্তম কুমারের মধ্যে দেখিনি। এটা অবশ্য দেখেছি আমার ওপর ও কীভাবে নির্ভর করত। সে জানতো আমি আশেপাশে থাকলে কোনো ব্যাপারেই চিন্তা করতে হবে না। খাওয়ার সময় মতো পাওয়া যাবে, স্নানের সময় স্নান সময় মতো হবে, ওষুধ খাওয়ানো কখনোই ভোলা হবে না। বেনু আছে যখন কোনো টেনশন নেই, বেনু থাকলেই সব চলবে রুটিন মাফিক। বস্তুত আমি তো তার সেক্রেটারি হয়ে গিয়েছিলাম, বলতে পারেন আমি তার সেক্রেটারি কাম মাদার। এমনই একটা ব্যাপার। যেমন করে তার ছেলেকে আদর করে ভালোবাসে সেই ফিলিংসটা ওর প্রতি আমার ছিল, বিশেষ করে অসুখের পরে তো ছিলই। আবার অ্যাজ আ ওয়াইফ ওর দিকে আমি সব সময় নজর রাখতাম। সে কি খাবে না খাবে, কখন কোথায় যাবে না যাবে, সব দিকে ভীষণ দৃষ্টি ছিল আমার। ওর সঙ্গে আমার সাংসারিক কথাবার্তা হতো ভোরবেলা, একেবারে উষাকালে। যখন ওর অ্যাটাকটা হয়নি তখন ভোর 4টেরও আগে গাড়ি নিয়ে আমি আর উত্তম চলে যেতাম আউটরাম ঘাটে মর্নিং ওয়াক করতে। ঘাটে গিয়ে বসতাম, আর সেই সময়টুকুতেই মাত্র 1 ঘন্টা, 4টে থেকে 5টা পর্যন্ত আমাদের দুজনের সাংসারিক কথা হতো। ঠিক সময় মতো ইনকাম ট্যাক্স দেয়া হলো কিনা, আজ সংসারে কি লাগবে, বাজার কি হবে, কি খাবো, রান্না কি হবে, সব আলোচনা ওইটুকু সময়। তারপর ঘাট থেকে বাড়ি ফিরে খবরের কাগজ পড়া, পুজোয় বসা, ব্রেকফাস্ট। ইংরেজি বাংলা দুটো কাগজই পড়তো চেঁচিয়ে চেঁচিয়ে। পুজোর সময় সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতো অত্যন্ত স্পষ্ট করে, কি সুন্দর তার উচ্চারণ। এমন একটা মানুষ কি একা হতে পারে? আরও অনেকের মুখেই শুনেছি উত্তম কুমারের নাকি কোনো বন্ধু ছিল না, তিনি বড় একা ছিলেন। সত্যি করে ভাবুন তো, কজন মানুষের জীবনে সত্যিকার বন্ধু থাকে? কজন বন্ধু? আমার জীবনে কি কোনো বন্ধু আছে? আপনার আছে? উত্তম কুমার তো চলে গিয়েছেন সেই 1980 সালে। কই এই এতদিনেও একটি বারের জন্য তো ওর বন্ধুরা এসে হলঘরটা ভর্তি করেনি। তাহলে কি মনে হয় যখন উনি বেঁচে ছিলেন তখন যারা আসতেন, ভিড় করতেন, তারা কোনো না কোনো স্বার্থ নিয়ে আসতেন, নয় কি? এমনটাই জানিয়েছেন সুপ্রিয়া দেবী। তাকে দিয়ে অনেক স্বার্থ পূরণ করা যেত। ওর একটা ছবিতে থাকা বা কোনো কাজের সঙ্গে জড়িয়ে থাকা মানেই সেটার দর ও ওজন অনেক বেড়ে যাওয়া। সেজন্যই তারা আসতেন। বন্ধু 1-2 জন যে ছিলেন না তা বলছি না,
তবে অধিকাংশই ছিলেন প্রয়োজনের তাগিদে। অবশ্য তেমন দোষও দেখি না তাদের, মানুষের চরিত্রই তো তাই। একেবারে নিঃস্বার্থ মানুষ হয় কি ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়ার স্বার্থটুকুও তো থাকে। তবে এই বয়সে এসে বুঝি সত্যিই তো আমারও কোনো বন্ধু নেই। সত্যিকার বন্ধু উত্তম কুমারেরও বোধহয় ছিল না। দেওয়া নেওয়ার বাইরে বন্ধু হয় না, এটাই বুঝি জীবনের নিয়ম। উত্তম কুমারের প্রতি আমার দায়িত্বটা শেষ দিন পর্যন্ত ছিল। তার সাধনায় যাতে বিঘ্ন না হয় তার জন্য এক জন্মদিনে উপহার দিয়েছিলাম আস্ত একটা স্টাডি কাম লাইব্রেরি। অনেকেই সেখানে ঢুকেছেন, সাংবাদিকরাও গিয়েছেন অনেকবার। তারা জানেন উত্তম কুমারের সাধনার ঘরটিকে কেমন সযত্নে সাজিয়ে দিয়েছিলাম আমি। সেখানে কি না ছিল, হলুদ কার্পেটে ঢাকা মেঝে, ছিল তার প্রিয় তানপুরা হারমোনিয়াম, গান করা আর পড়াশোনা চলতো সেই ঘরে। উত্তম কুমার যখন সেই ঘরে থাকতেন আমি তো যেতামই না, কাউকে ঢুকতেও দিতাম না, পাছে তার সাধনায় ব্যাঘাত ঘটে। ওই ঘরটাই আবার কখনো কখনো বসার ঘর হয়ে উঠত আমাদের। হয়তো কোনো রবিবার শুটিং নেই, বাড়িতেই আছি সবাই। সোমাও তখন সিনিয়র কেমব্রিজ পাশ করে কলকাতায় এসেছে। আমরা তিনজনই একসঙ্গে থাকা মানেই বকবকানির শেষ নেই। এক রবিবার হতো কি, লাঞ্চের পর হয়তো ঠিক হলো কেউ কথা বলবে না বেলা 1:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। যে আগে কথা বলবে তার ফাইন হবে 10 টাকা, যতবার বলবে ততবারই 10 টাকা। বিকেল 4টে হলেই ওর চা চাই, সেটা আমি জানি। দুপুর থেকে তিনজনে মিলে বই পড়ছি, কারো মুখে কোনো কথা নেই। বিকেল 4টের কাছাকাছি সময় এগিয়ে আসছে, বুঝতে পারছি এবার উনি কথা না বলে আর থাকতে পারবেন না। 3 মিনিট বাকি 4টে বাজতে হঠাৎ পাশ থেকে আওয়াজ এলো। সোমা শুনে হাসছে, আমি চুপচাপ। কথা বললেই খেলা ভেস্তে যাবে। 1 মিনিট বাদে আবার গলায় খুক খুক শব্দ করলেন। আমার দিক থেকে আর কোনো সাড়া না পেয়ে এবার চা তেষ্টায় আক্রান্ত উত্তম কুমার আর থাকতে পারলেন না, বলে উঠলেন, ছাড়ো ছাড়ো, অনেক হয়েছে, এবারে চা দাও দেখি। 20 টাকা আমি হারলাম, পরের সপ্তাহ থেকে এ খেলা আর চলবে না। ছুটির দিন বিছানায় আধশোয়া হয়ে রবীন্দ্রনাথ জীবনানন্দ আবৃত্তি করে যেত উত্তম কুমার। জীবনানন্দ তার প্রিয় কবি ছিলেন। ও কবিতা পড়ে যাচ্ছে, আমি পাশে নিশ্চিন্তে শুয়ে আছি। হঠাৎ হয়তো দেখতে পেয়ে বলছে, ধুর, তুমি তো আমার কবিতা পাঠ শোনোইনি, তুমি তো ঘুমোচ্ছিলে। ধরা পড়ে আমি হেসে ফেললাম, বললাম, দেখো তুমি পাশে থাকলে আমার মনে হয় পৃথিবীতে আর কোনো কাজ নেই, কাজ শুধু তোমার কবিতা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। আমাদের মধ্যে এই যে হাসি খুশি খোলামেলা মনে মেলামেশা, এর মধ্যে আবার একাকিত্ব আসতে পারে কি? আমি 17টা বছর পাশাপাশি থেকে একান্তে তাকে পেয়েও একাকিত্বের বোধটুকু উপলব্ধি করতে পারলাম না। অথচ বাইরের লোকেরা জেনে গেল উত্তম কুমার নাকি একা ছিলেন, তার কোনো বন্ধু ছিল না। কি জানি বাপু, আমি এখনও বুঝি না তা। তবে এটা বুঝি মেলামেশার প্রথম 3 বছরে আমরা পরস্পরের মনের অনেক কাছাকাছি এসেছিলাম। দুটো মন কাছাকাছি আসার কতকগুলো স্বাভাবিক প্রক্রিয়া থাকে, সেভাবেই ঘটেছে তা। এমনও হয়েছে দুজনে কোনোদিন শুটিংয়ের পর গাড়ি নিয়ে চলে গিয়েছে ডায়মন্ড হারবার। তখনও সেখানে সে অর্থে ট্যুরিস্টের অত যাতায়াত শুরু হয়নি। আমরা দুজনে শতরঞ্চি বা মাদুর পেতে গঙ্গার ধারে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি। রাতে অন্ধকারে কেউ চিনতে পারেনি। ওখানে বসে আলোচনার কোনো অন্ত ছিল না। ভাবতাম আমাদের এই মেলামেশার পরিণতি কি হবে। সে বলতো, সত্যি তো, একটা পরিণতিতে যেতেই হবে আমাদের। আমি বলতাম, কি পরিণতি? ঘর ছাড়া? না বাপু, ওসব চলবে না। আমি তো ঘর ছাড়া হয়েই গিয়েছি, ডিভোর্স হয়ে গিয়েছে আমার। এভাবেই আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়ে গেল। আর এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই একে অপরের মনের গভীরে চলে যাওয়া, এটা একটা বিচিত্র রসায়ন। নইলে ভাবুন না, নিজের ঘর ছেড়ে চলে আসতে পারত? আজকের দিনে কজন পুরুষ তার জন্মভিটে ছেড়ে, স্ত্রী পুত্র আত্মীয়দের ছেড়ে আরেকটি জায়গায় চলে আসতে পারে? একজনই চলে এসেছিলেন, আমি জানি। রাজত্ব, ইংল্যান্ডের রাজা, বোধহয় 5ম জর্জ নাকি ঠিক মনে নেই। চলে এসেছিলেন তার ভালোবাসার কাছে। বাঙালি ঘরের কটা পুরুষ ঘর ছেড়ে বাইরে আসতে পেরেছে বলুন তো? এমনই বলেছিলেন সুপ্রিয়া দেবী। একটা ঘটনার কথা বলা যাক। তখন আমি বোম্বেতে গিয়েছি বেগানা বলে একটা ছবির শুটিং করতে। ধর্মেন্দ্র নায়ক, থাকতাম তাজ হোটেলে। শুটিংয়ের মধ্যেই আমার হলো এশিয়ান ফিভার, মারাত্মক জ্বর, 103 টেম্পারেচার। আমার অবস্থা দেখে পরিচালক সদাশিব রাও রবি নামে একজন নার্স রেখে দিলেন। ওর নিয়ম ছিল দিনে রাতে একবার ফোন করবেই। আমি তো তখন জ্বরে অজ্ঞান। পরে জেনেছি ওর ফোনে উত্তর দিত নার্স। দিন 5-6 বাদে জ্বর কমেছে। সেদিন সবে ওষুধ খাওয়া শুরু। সকালবেলা আমি শোয়ার ঘরে বসে ওষুধ খাচ্ছি, হঠাৎ দরজায় আওয়াজ। নার্স বেরিয়ে গিয়ে দরজা খুলেছে। আমি শুনতে পেলাম কে যেন বলছে, ওকে বলুন গিয়ে ওর হাজব্যান্ড এসেছে। এক মুহূর্ত পরেই শটান আমার ঘরে। সদাশিবকে ডেকে পাঠালো। রইল পরে ছবির সেট, রইল পরে ছবির শুটিং। বেজায় এক ধমক দিয়ে বিকেলের ফ্লাইটে সোজা কলকাতায় এনে বিছানায়। এই যে ঘটনা, এটা মনের গভীরে না গেলে কি করে সম্ভব? নিজের কাজ ছেড়ে 1300 মাইল প্লেনে ঠেঙিয়ে আবার বিকেলেই কলকাতায় আমায় নিয়ে ফেরা, এটা কি একজন মানুষের একাকিত্বের লক্ষণ? 1980 সালের
24শে জুলাইয়ের পর থেকে শারীরিকভাবে মানুষটা আর নেই, এটা বাস্তব সত্য। কিন্তু উত্তম কুমার যেন সবসময় তার পাশেই ছিলেন, এমনটাই বলতেন সুপ্রিয়া দেবী। অনুপস্থিতিটা আমি উপলব্ধি করতে পারি না, এটা একটা কথা। আমার কাছে তার মৃত্যুটা অস্বাভাবিক মনে হয়। একটা লোক সকালবেলা স্বাভাবিকভাবে স্টুডিওতে গেল, কাজ করলো, সে হঠাৎ কেন চলে গেল? আর আমার এত দুর্ভাগ্য, তখন যে কি বলবো। ওর প্রথম যখন হার্ট অ্যাটাক হয় তখন নার্সিংয়ের পুরো দায়িত্ব ছিল আমার, কারণ বুঝতে পারতাম বাইরের নার্স ওর একেবারেই পছন্দ ছিল না। খালি বলতো কারো গায়ে পেঁয়াজের গন্ধ, কারো গায়ে রসুনের গন্ধ। ডক্টর যোগেশ ব্যানার্জিকে সেই কথা বলায় তিনি বললেন ইঞ্জেকশন দেওয়া বা ওষুধ খাওয়ানোর সময় নার্সকে ঘরে ঢোকান, অন্য সময় নার্স বাইরে থাকবে, তবে আপনাকে কিন্তু বাকি শুশ্রূষার ভার নিতে হবে, সুপ্রিয়া দেবী কথা জানিয়েছিলেন। যেদিন ঘটনাটা ঘটল সকালবেলা তার ব্যক্তিগত কাজের লোক বংশী এসে খবর দিল দাদা নার্সিংহোমে। তক্ষুনি হঠাৎ কেন জানি না মনে হলো আমার জীবনে বিরাট কিছু একটা ক্ষতি হতে চলেছে। কেন এমন মনে হয়েছিল আজ আর বলতে পারবো না। তখন পায়ের ব্যান্ডেজ খুলে ফেলে হাতে যা টাকা ছিল তাই নিয়ে নার্সদের বললাম বিল মেটাতে। পরনে একটা হালকা ম্যাক্সি, নার্সদের বললাম আমি আর আসছি না। কেন বললাম এ কথা? কেনই বা বললাম? আমি বৃহস্পতিবার নিরামিষ খাবো। আমি কোনোদিন বৃহস্পতিবার নিরামিষ খেতাম না। বুধবার রাতে যখন উনি এলেন না, তখন পরদিন বৃহস্পতিবার সকালে কি খাবো নার্সরা জানতে চেয়েছিল। আগের দিন রাতে নার্সদের বলেছিলাম কাল বৃহস্পতিবার নিরামিষ খাবো। এটা কেন হলো? কেউ আমায় দিয়ে বলিয়ে নিয়েছিল কথাটা। পরদিন 24শে জুলাই বংশী এসে খবরটা দেওয়ার পর আমার মাথা যেন কাজ করছিল না। মনে হচ্ছিল বিরাট কোনো একটা অঘটন ঘটতে যাচ্ছে, যার জন্য আমি বা অন্য কেউ কোনোভাবে দায়ী নই। আমি তো খবর পেয়েই ভোর 5টায় কোনো মতে চপ্পলটা পায়ে গলিয়ে এক দৌড়ে মেট্রোপলিটন নার্সিংহোম থেকে বেলভিউতে। সেখানে গিয়ে শুনলাম রাত 2:30 নাগাদ ডক্টর সুনীল সেন উত্তম কুমারকে নার্সিংহোমে নিয়ে আসেন। আরও আশ্চর্যের ঘটনা শুনলাম, ইন্টেন্সিভ কেয়ারে বেড খালি না পাওয়ায় ওকে করিডোরে গরমের মধ্যে অনেকক্ষণ শুইয়ে রাখা হয়েছিল। তখন নাকি তিনি সোমাকে ডেকে বলেছিলেন এরা আমায় করিডোরে ফেলে রেখেছে কেন, বড় গরম লাগছে, আমায় বাড়ি নিয়ে চলো, মাকে খবর দাও। কিন্তু সোমা বেচারি কী করবে? একবার নার্সিংহোমে ঢুকলে রোগী বার করে আনার অনেক ঝামেলা। আর ডক্টর সেনও নার্সিংহোমে ওকে রেখে কোথায় উধাও হয়ে যান। 7 তলা 5 তলা 6 তলা করার পর ভোরের দিকে বেড দেওয়া হয় আইসিইউতে। প্রথমবার স্ট্রোকের সময় ডক্টর যোগেশ ব্যানার্জি বলেও ছিলেন, এবং আমিও জানতাম, স্ট্রোক হওয়া কোনো রোগীকে বেশি নড়াচড়া করাতে নেই, একটা জায়গায় ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হয়। কিন্তু বোধহয় সেটাও করা হয়নি। কেন করা হয়নি সেটা আমি জানি না। আমি বাড়িতে থাকলে হয়তো এই ঘটনা ঘটতো না। ওই জন্যই বলি নিয়তি নিয়ে গিয়েছে তাকে। সকাল 10টায় ইউরিন যখন পুরো বন্ধ হয়ে যায় তখন ডায়ালিসিস করা যেত, সেটাও করা হয়নি। সবাই বলেন উত্তম কুমার হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। আমি বলি না, উনি মারা গিয়েছেন কিডনি ফেলিওরে। কারণ সকাল 10টায় যার ইউরিন বন্ধ হয়ে যায়, রাত 9:30টার মধ্যে নিশ্চয়ই তার সারা শরীরে ইউরিন ছড়িয়ে গিয়েছিল। আর একটা কথা আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলতে পারি, একজন হার্ট পেশেন্ট রাত 2:30 থেকে পরদিন রাত 9:30 পর্যন্ত বেঁচে থাকতে পারে না। একটা কাগজে ডক্টর সুনীল সেনের কথায় একটা লেখা বেরিয়েছিল। সেখানে লেখা হয়েছিল সুনীল সেন যখন ওকে দেখেন তখন নাকি তার নাক মুখ দিয়ে রক্ত বেরোয়, হার্ট বাস্ট করেছিল। পরে বংশী আর সুমার মুখে শুনেছি ওসব বানানো কথা, রক্ত ঠক্ত কিছু বেরোয়নি। রাতের বেলা ঘুমোচ্ছিলেন, হঠাৎ বুকে ব্যথা হওয়ায় কষ্ট হচ্ছে বলেন, বাথরুমেও যান, ওখানে গিয়ে একটা চিৎকার করে পড়ে যান। বংশী আর সোমা আমায় কিছু না জানিয়ে ডক্টর সেনকে খবর দেয় ফোন করে। একে কি বলবো নিয়তি ছাড়া। সুনীল সেন এসে বোধহয় কয়েকটা ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়ায়। তারপর সোমা আর বংশীকে নিয়ে যান নার্সিংহোমে। সময় শৈশবোধ করে ভর্তি করে। ডক্টর সেন যখন জানেন হার্ট বাস্ট করেছে তখন নার্সিংহোমে বেডে আছে কিনা আগে জেনে নিয়ে তবে তো রোগীকে নিয়ে যাবেন। তা না করে 3 ঘন্টা ধরে ওপর নিচ করালেন কেন? এগুলো আমার অভিযোগ বা অনুযোগ নয়, দুঃখ। আমি একা রয়ে গেলাম। কিন্তু মজার ব্যাপারটি কি জানেন? প্রথম তো মনে হতোই, এখনও মনে হয় ও যেন পাশের ঘরেই রয়েছে, এক্ষুনি ডেকে বলবে চা দাও। এমন অদ্ভুত ফিলিংস এখনও আমার হয়। ও যে বিছানায় শুতো 15টা বছর, সেই বিছানায় আমি শুতে পারিনি। খাটের পাশে নিচে বিছানা করে শুতাম, এমনটাই জানিয়েছিলেন সুপ্রিয়া দেবী। ওর স্মৃতি আমায় এখনও সারাক্ষণ হন্ট করে, তাড়িয়ে নিয়ে বেড়ায়। আগে তো করতোই। উত্তম কুমার মারা যাওয়ার 9 বছর পর্যন্ত আমার কাছে কোনো ছবির অফার আসেনি। সেটাও আমার কাছে অদ্ভুত প্রশ্ন, জিজ্ঞাসা। তখন তাই কল শো ওয়াল করতেই হতো আমাকে। তারপর চলে আসি যাত্রাতে। এতক্ষণ আপনারা শুনলেন সুপ্রিয়া দেবীর স্মৃতিচারণায় উত্তম কুমারের কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।